ফিরে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র। প্রকৃতি এবং সংজ্ঞাটা আলোচনা করেছি। দেখেন, আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র বলতে বোঝায় মূলত বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অনুসৃত নীতিসমূহ। যারা আগে ক্লাস করেছেন তাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমি এই প্রসঙ্গটা আইন বিজ্ঞানের সংজ্ঞাতেও আলোচনা করেছি। বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে আপনাদের ডিভাইসগুলো মিউট করে রাখেন। মাঝখানে আপনারা ইন্টারাপ্ট করছেন, কথা বলছেন, ক্লাস থেকে সমস্যা হচ্ছে। আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র বলতে মূলত বোঝায় বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অনুসৃত নীতিসমূহ এবং প্রচলিত আইনসমূহের কাঠামোগত বৈশিষ্ট্য ও প্রয়োগ পদ্ধতিগুলোর কার্যকারিতার সমাবেশ। এটা যদি আমরা আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্রে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বিষয়টাকে বুঝে এভাবেই বলা যায়। তাহলে এই বিষয়টাকে কি বলছে এখানে? বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অনুসৃত নীতিসমূহ। আমরা আইন প্রণয়নের সংজ্ঞা প্রদানের সময় বলেছিলাম যে আইন বিজ্ঞান মূলত কোনো নির্দিষ্ট আইন নিয়ে আলোচনা করে না, এবং আইন বিজ্ঞান এমন কোনো আইন না সে মনে করেন যে দণ্ডবিধি আইন, দেওয়ানি আইন, এই ধরনের কোনো সুনির্দিষ্ট আইন না। আইন বিজ্ঞানটা হচ্ছে আইনের মূলত একটা মৌলিক, যেটাকে বলি আমরা মৌলিক একটা বিষয় আইনের। অর্থাৎ আমরা বলেছিলাম যে, একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, যখন আমরা ছোটবেলায় প্রথম লেখাপড়া স্কুলে ভর্তি হয়েছি, আমাদেরকে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার দিয়েছিল। কেন? আমরা যেন এই যে বাংলাটা শিখবো, ইংরেজিটা শিখবো, সেই শিক্ষার যে মূল বেসটা জানার জন্য, শিখার জন্যই আমাদেরকে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারটাও দিয়েছিল। তাই যেহেতু আপনারা আইনের ছাত্র, এবং আইনের ছাত্রের আমি বলবো, এই যে আমরা প্রথমে যে প্রাথমিক স্কুলে পড়ি, আপনারা সেই প্রাথমিক ধাপে আছেন, ফার্স্ট ইয়ার, হ্যাঁ, সেকেন্ড ইয়ার, এরপরে হয়তো ল পাশ করলেন, এরপর অ্যাডভোকেসি পাশ করলেন, কিন্তু তারপরও একটা মহাসমুদ্র রয়ে যাবে। তো এই যে আইনটা পড়ার জন্য প্রথমে আইনের ছাত্র হিসেবে আপনাদের আইনের মৌলিক বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা লাভ করার জন্যই মূলত আইন বিজ্ঞানটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, আমি হয়তো বলতে পারি যে আইন বিজ্ঞানটা প্র্যাকটিক্যাল ইনভলভ না, বাট আইন সম্পর্কে বা আপনাদের যে আইনের একটা, আপনারা ছিলেন এতদিন মনে করেন এক একজন অন্য সাবজেক্ট থেকে লেখাপড়া করে এসেছেন, তাহলে আইন সম্পর্কে কোনো ধরনের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা আপনাদের মননে চেতনায় ছিল না। কিন্তু এখন যেহেতু আপনারা আইন পড়তে আসছেন, দেখবেন আপনারা কোথাও যখন কথা বলবেন, কোথাও যখন গেছেন রাস্তাঘাটে, তখন আপনি নিজের অজান্তেই চলে আসবে, না এটা তো বেআইনি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এইভাবে। সেটা যখন আইনটা আপনি জানবেন, তখন কিন্তু আপনার চিন্তা চেতনাই আপনার মধ্যে একটা আইনের বিষয়টা চলে আসবে। তাহলে আইনের এই যে মৌলিক বিষয়টা জানার জন্যই আইন বিজ্ঞানটা অধ্যয়ন করা অবশ্যই প্রয়োজন। শুধু পরীক্ষা পাশের জন্য আমি বলছি ঠিক আছে, কিন্তু অবশ্যই আমরা যে আলোচনাগুলো করব সেখানেও আমি আপনাদেরকে মানে আইন বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও ধারণা দিতে আমি চেষ্টা করব। তাহলে এখানে যে বলছে আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র বলতে বোঝায় বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অনুসৃত নীতিসমূহ। আমি বলেছিলাম যে এক একটা রাষ্ট্রের আইন এক এক ধরনের। কেন? আসলে আইনটা নির্ভর করে প্রতিটা রাষ্ট্রেরই কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, কেমন বৈশিষ্ট্য? মনে করেন একটা হচ্ছে ধরুন আর্থসামাজিক বৈশিষ্ট্য একটা বিষয়, সেকেন্ড হচ্ছে ধর্মীয় বৈশিষ্ট্য একটা বিষয়, থার্ড হচ্ছে শিক্ষাগত বৈশিষ্ট্য একটা বিষয়। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, যেমন মনে করেন যে সৌদি আরবে, আমাদের দেশে আপনি দেখবেন চুরি করলে কি হয়, তার জন্য জেল জরিমানার বিধান আছে, কিন্তু সৌদি আরবে চুরি করলে কি হয়, এই যে আপনার বলেছিলাম যে জুমার নামাজের দিন কি হয়,
তার হয়তো চুরির ধরন অনুযায়ী তার আঙ্গুল কেটে দিচ্ছে, হাতের কবজি কেটে দিচ্ছে, বা হাতের কনুই পর্যন্ত কেটে দিচ্ছে জনসম্মুখে। কেন এই যে তফাৎটা? কেন আমাদের দেশে চুরি করলে জেল জরিমানা, আর ওদের দেশে চুরি করলে জনসমক্ষে এই যে আপনার এই আঙ্গুল কর্তন বা কবজি কর্তন? হ্যাঁ, এটা কেন? এই তফাৎটা কিসের? এই যে তাদের তাদের আইনটা মূলত তাদের আইনের মূল বেস হচ্ছে কি ইসলামী শরীয়ত আইন। হ্যাঁ, আর আমাদের দেশের আইনের মূল বেস হচ্ছে কি ব্রিটিশ আইন। আমরা আমরা মূলত আমাদের এই আজকের দিন পর্যন্ত সেই ব্রিটিশরা শাসন করার প্রায় 200 বছর পার হওয়ার পরও আমাদের আইনের মূল বেসটা এখনো রয়ে গেছে ব্রিটিশ ল এর উপর। হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে আইন প্রণয়নের যে অনুসৃত নীতি বা মৌলিক যে নীতি, হ্যাঁ, এবং সৌদি আরবের আইন প্রণয়নের যে মৌলিক নীতি, কোন নীতির উপর ভিত্তি করে সেখানে আইন প্রণয়ন, এইগুলো সম্পর্কে বিশ্লেষণ করা, আলোচনা করা, এগুলোই বলছে আইন প্রণয়ন, আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র। এরপর বলছে প্রচলিত আইনসমূহের কাঠামোগত বৈশিষ্ট্য। প্রচলিত আইনসমূহের কাঠামোগত বৈশিষ্ট্য অর্থটা কি? আমাদের প্রচলিত আইন মানে কি? প্রতিটা রাষ্ট্রের বর্তমানে যে আইনটা কার্যকর আছে সেটাকেই বলে প্রচলিত আইন। তাহলে এই যে আমাদের দেশে যে বর্তমানে যে আইনটা প্রচলিত আছে, কার্যকর আছে, সেটার যে কাঠামোগত বৈশিষ্ট্য মানে আইনটা কি কারণে কখন প্রণীত হয়েছে, হ্যাঁ, তারপরে এই আইনটার মধ্যে এখন কি কি ঘাটতি আছে, হ্যাঁ, তারপরে আইনটা এগুলো কেন প্রয়োজন, এই বিশ্লেষণগুলো কেন প্রয়োজন? এই বিশ্লেষণগুলো প্রয়োজন আইন কিন্তু মানুষের জন্য। আইন হচ্ছে সমাজে বসবাসকারী মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। হ্যাঁ, কারণ সমাজে যদি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার জনগণকে কি নিরাপত্তা দেওয়া, তার সেই নিরাপত্তাটা দিতে হলে কি প্রয়োজন? একটা আইনের প্রয়োজন। তাহলে আইনটা হচ্ছে মানুষের আচরণগত যে অন্যায় আচরণগত যে কাজগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের অনেক সময় আইনের সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন প্রয়োজন হয়ে পড়ে। এই পরিবর্ধন, পরিমার্জন এগুলোর জন্যই মূলত প্রচলিত আইনসমূহের কাঠামোগত বৈশিষ্ট্যটা আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন। এবং এটা বিশ্লেষণ করতে গেলেই এটা করতে হয় আইন বিজ্ঞানেই। আইন বিজ্ঞানের কাজেই হচ্ছে এই মৌলিক বিষয়গুলোকে বিশ্লেষণ করা, পর্যালোচনা করা। তারপরে বলছে প্রয়োগ পদ্ধতিগুলোর কার্যকারিতার সমাবেশ। প্রয়োগ পদ্ধতিগুলোর অর্থাৎ দেখেন প্রয়োগ পদ্ধতি মানে যে আইনকে প্রয়োগ করার জন্য এক একটা দেশে এক এক ধরনের পদ্ধতি আছে। আমাদের দেশে আইন প্রয়োগ করার জন্য কি কি ধাপ আছে দেখেন। আমাদের আছে বিচার ব্যবস্থা, এরপরে আছে সেই বিচার ব্যবস্থার যে যে আদেশ দিচ্ছে, যে রায় দিচ্ছে, সেগুলো কার্যকর করার জন্য আছে কি প্রশাসন। তাহলে এই যে আইনের যে প্রয়োগটা আইন রইল বইয়ে, মনে করেন আদালত নাই, পুলিশ নাই, তাহলে কি লাভ হলো? আইনটা দিয়ে তো কোনো কাজ হলো না। সুতরাং আইনটাকে প্রয়োগ করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা দরকার। হ্যাঁ, এখন এক একটা দেশে সংস্থা, আসলে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই এই আইনের প্রয়োগ করার সংস্থা মূলত এই ধরনেরই। হ্যাঁ, যে বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন, মূলত এইটাই। তাহলে এখানে আমরা যেটা বলছি, আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র বলতে বোঝায় বিভিন্ন দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে অনুসৃত নীতিসমূহ, প্রচলিত আইনসমূহ
কাঠামোগত বৈশিষ্ট্য ও প্রয়োগ পদ্ধতিগুলো কার্যকারিতার সমাবেশ। আর আইন বিজ্ঞান মূলত মানে এমন একটা বিধানকে অন্তর্ভুক্ত করে যা প্রতিটা দেশের আইন প্রণয়নের মৌলিক নীতি নির্ধারণ করে। এটা আমি আগেও বলেছিলাম যে এটা আইন প্রণয়ন আইন বিজ্ঞানটা মূলত এমন এক ধরনের বিজ্ঞান। আইন বিজ্ঞান, বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে আধুনিক জ্ঞান। বিজ্ঞানের অর্থ আমরা শুধু বুঝি সায়েন্স, সেটা না। বিজ্ঞানের অর্থ কি? আধুনিক জ্ঞান। তাহলে আধুনিক জ্ঞান মানে আমাদেরকে বর্তমান বর্তমান পরিস্থিতির আলোকে, বর্তমান যুগের আলোকে আমাদেরকে আইনটাকে বৈজ্ঞানিক উপায়ে, অর্থাৎ কি আধুনিক উপায়ে বিশ্লেষণের মাধ্যমে যুগোপযোগী করাই হচ্ছে মূলত আইন বিজ্ঞানের মূল কাজ। তাহলে এখানে বলছে এটা এমন একটা বিধানকে অন্তর্ভুক্ত করে যা প্রতিটা দেশের আইন প্রণয়নের মৌলিক নীতি নির্ধারণ করে। ওই যে প্রতিটা দেশের মৌলিক নীতি, মৌলিক নীতিটা কেমন? যেমন আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করেন কানাডাতে যদি 200 টাকা খুন করে ওখানে কিন্তু ফাঁসি বা মৃত্যুদণ্ড নাই। কিন্তু বাংলাদেশে আছে কি? বাংলাদেশের সর্বস্ব শাস্তি হচ্ছে কি আপনার এই মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, ফাঁসি। তাহলে এই যে আমাদের যে মূল যে এই যে তফাৎ, কানাডার সাথে আমাদের যে তফাৎ, কি তফাৎ, কেন তফাৎ? হয়তো কানাডার সরকার বা কানাডা দেশের যে আইন প্রণয়নের মূল ভিত্তি, তারা মনে করছে মানুষকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সুতরাং মানুষ খুন করতে পারে না, হ্যাঁ, মৃত্যুদণ্ড দিতে পারে না। মৃত্যুদণ্ড দেওয়াটা মানে কি? মৃত্যুদণ্ড দিচ্ছে কে? বিচারক। ফাঁসিটা কার্যকর করছে কে? তাও মানুষ। তাহলে এটা মানুষ হয়ে মানুষকে তার কি করলো? তার প্রাণটাকে হরণ করলো। এটাও এক ধরনের জীবন নাশ। কিন্তু হয়তো কানাডার ওদের মৌলিক নীতি হয়তো বলছে যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছে, হ্যাঁ, তাই মানুষ আইনের মাধ্যমে সে প্রাণটাকে হরণ করতে পারে না। সেটার হরণ করার একমাত্র, মানুষের প্রাণ নেওয়ার একমাত্রই অধিকার ক্ষমতা হচ্ছে সৃষ্টিকর্তার। হয়তো তারা সে মৌলিক নীতির উপর ভিত্তি করেই 100, 200, 300, 400 বছর জেল দিচ্ছে, বাট মৃত্যুদণ্ড বা ফাঁসিটা নাই। হ্যাঁ, এই কারণেই বলছে এটা এমন একটা বিধানকে অন্তর্ভুক্ত করে যা প্রতিটা দেশের আইন প্রণয়নের মৌলিক নীতি নির্ধারণ করে। অর্থাৎ আইন বিজ্ঞান কি করে? আইন বিজ্ঞানটা প্রতিটা দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে যে মৌলিক নীতিটা, সেগুলোকে নির্ধারণ করা সহায়তা করে এবং উক্ত মৌলিক নীতির উপর ভিত্তি করে প্রত্যেকটা দেশের যাবতীয় আইন প্রণীত হয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা দেশেরই আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু মৌলিক নীতি আছে, সে মৌলিক নীতিগুলোকে উপর ভিত্তি করেই কিন্তু মূলত তারা আইনটা প্রণয়ন করে থাকে। এই যে মনে করেন যে সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি বা এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলা যাবতীয় আইনটা প্রণয়ন করে থাকে। এবং এই কারণে অনেক আইন বিজ্ঞানী আইন বিজ্ঞানকে প্রণয়নমূলক বিজ্ঞান হিসাবেও কি করেছে? অভিহিত করে থাকেন। হ্যাঁ, আইন বিজ্ঞানকে। এখন আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র আলোচনা করতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়ে বা বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন আইন বিজ্ঞানী কি করেছেন? বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন যে বিভিন্ন রাষ্ট্রে প্রচলিত আইনসমূহের উৎপত্তি, ক্রমবিকাশ, কাঠামোগত বৈশিষ্ট্য, অসামঞ্জতা ও অপূর্ণতা এবং আইনগুলো কি প্রকৃতি নীতিবোধের উপর দণ্ডায়মান এবং এদের প্রণয়ন ক্ষেত্র সংক্রান্ত অনুসৃত নীতিগুলো প্রভৃতির ভিত্তি কি, এই সমস্ত বিষয়গুলি আইন বিজ্ঞানের প্রধান বিষয়বস্তু। এই যে আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে কি বললাম? বিভিন্ন আইন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ বা মত প্রকাশ করেছেন, কিন্তু সবগুলোকে যখন সামারাইজ করা হয় সেই বিভিন্ন আইন বিজ্ঞানীর মতগুলো, তখন দেখা যায় মূলত আইন বিজ্ঞান প্রচলিত আইনসমূহের উৎপত্তি। প্রচলিত আইন মানে কি বললাম? এই যে বিভিন্ন রাষ্ট্রে, যেমন আমাদের দেশে আজকে যে আইনগুলো আছে সে আইনগুলোর উৎপত্তি, তারপরে ক্রমবিকাশ, কাঠামোগত বৈশিষ্ট্য, অসামঞ্জতা,
অপূর্ণতা, আইনগুলো কি নীতিবোধের উপর দণ্ডায়মান, এবং এদের প্রণয়ন ক্ষেত্র, এগুলোর এই সমস্ত বিষয়গুলোর ভিত্তি কি, এগুলোই কিন্তু আলোচনা করা হলো আইন বিজ্ঞানের মূল বিষয়বস্তু। তাহলে এই জিনিসগুলো কেন আলোচনা করার প্রয়োজন? এই জিনিসগুলো আলোচনা করার প্রয়োজন, যেমন দেখেন আপনারা এখন কিন্তু মানে খুব অনেকে এটা বলছে, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার যে পদ্ধতি, শাস্তি নিয়ে কথা বলছে না, কিন্তু মূলত আপনারা খেয়াল করবেন পদ্ধতি, সেই পদ্ধতির কারণে বিচার বিলম্বিত হচ্ছে, সঠিক বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। কেন? মনে করেন যে দেখেন আপনার ভাইকে কেউ একজন মার্ডার করলো, সে বাংলাদেশের যত বড়ই সন্ত্রাসী প্রভাবশালী মানুষ হোক না কেন, আপনার ভাই বা আপনার বোন বা আপনার বাবা মা কাউকে যখন কেউ খুন করবে, তখন আপনার মধ্যে একটা প্রচন্ড প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা জাগবে। হ্যাঁ, সেটা সেই চেতনার স্পৃহাটা বা স্পিরিটটা, এটাও কিন্তু মানুষের সবগুলো ডিপেন্ড করে কি মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, সাইকোলজির উপর। এটা কিন্তু বেশি দিন থাকে না। এখন আপনার মনে করেন যে আপনার ভাইকে মার্ডার করলো, সে অনেক বড় প্রভাবশালী, কিন্তু আপনি নিজের জীবনের পরোয়া করলেন না, আপনার পরিবারের জীবনের নিরাপত্তার পরোয়া করলেন না, আপনি বললেন যে না, তাকে শাস্তি দিতেই হবে। আবার অনেকে দেখা যায়, দেখবেন আপনারা পেপারে, পত্রিকায়, টিভিতে দেখেছেন, তার ভাইকে মেরেছে, সে কি করলো, কয়দিন পরে সে উল্টো যে মারছে তাকেই খুন করে ফেলছে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই তার মধ্যে আসলে এক ধরনের প্রতিশোধ নেওয়ার এক ধরনের চিন্তা চেতনা থাকে, কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ শৃঙ্খলাবদ্ধ এবং ছোটবেলা থেকেই সামাজিক সুশৃঙ্খল সমাজে বসবাস করে আসছে, সুতরাং প্রায় মানুষই খুনের বদলে নিজের হাতে খুন করার ইয়াটা নেয় না, সেই প্রতিশোধটা সেভাবে নেয় না। তাহলে কি করে? তখন সে বলে কি যে না, আমি তাকে সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। আপনারা এই যে টিভিতে দেখেন যে তার ছেলে মারা গেছে, মা বলছে আমি এই বিচার দেখে যেতে চাই, আমি তার ফাঁসি দেখে যেতে চাই। এটা প্রত্যেকটা মানুষই দেখে যেতে চায়। তাহলে এই যে এই যেটা বলছিলাম, যে এই যে বিচার ব্যবস্থা, হ্যাঁ, যে আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা বা ফৌজদারি কার্যবিধি, যে বিষয়গুলো যে সেই ব্রিটিশরা প্রণয়ন করে গেছে, আমরা সেই পদ্ধতিগুলোর উপরে আছি। শুধু শুধু বিচার ব্যবস্থা না, আপনার তদন্তের পদ্ধতি, হ্যাঁ, একটা মামলার তদন্ত দেখবেন 2 বছর, 3 বছর, 4 বছর, কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। তাহলে কি হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে কি, হয় যারা সাক্ষী আছে তারা আগ্রহ হারিয়ে ফেলছে, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা, অথবা কোনো সাক্ষী মারা যাচ্ছে। তারপরে হচ্ছে কি, বিভিন্ন কারণে আপনার কি হচ্ছে, শেষমেশ দেখা যাচ্ছে এই মামলাটা দেখলেন যে 8-10 বছর পরে, একটা চাঞ্চল্যকর মামলা ছিল এক সময়, সেটা 8-10 বছর পরে দেখা গেল কি সব আসামি খালাস। এই যে সব আসামি খালাস কেন হলো, তার বিহাইন্ড দ্য ফ্যাক্টস, সেই ইতিহাস যদি বিশ্লেষণ করে, তাহলে দেখা যাবে তার মূল কারণ হচ্ছে এই যে তদন্তের দীর্ঘসূত্রিতা, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা। হ্যাঁ, এটা আইনের প্রক্রিয়ার, আমাদের যে আইনের যে ফৌজদারি ক্রিমিনাল প্রসিডিওর কোড, তার যে প্রসিডিওরটা আছে আইনগত, সেগুলোর কারণেই কিন্তু আপনার এগুলোর কারণ, একটা কারণে কিন্তু হচ্ছে না, অনেকগুলো কারণ হচ্ছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনার আজকে এতশো বছর ধরে ফৌজদারি কার্যবিধি আইনটা সম্ভবত 1898 সালে হয়েছে। তাহলে 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইনটা প্রণয়ন হলে হয়তো কিছু সামান্য সংশোধন হয়েছে, সামান্য, কিন্তু মূল আইনটা, বেসিক আইনটা রয়ে গেছে। তাহলে এই আইনটাকে আপনি চাইলে কি পুরো বইটা ফেলে দিয়ে কি একটা নতুন আইন প্রণয়ন করতে পারেন? এত সহজ না, অনেক কঠিন বিষয়। সেটা করতে হলে অনেক ধরনের বিশ্লেষণ প্রয়োজন। সেই বিশ্লেষণগুলো কি? এই যে বললাম, আইন বিজ্ঞানের মাধ্যমে, মানে বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করেই তারপর আপনার এটাকে সংশোধন বা পরিমার্জন বা একদম পুরো বাতিল, যেটাই করা হোক সেটা করা যায় বা যাবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মূলত আইন বিজ্ঞানের এই বিষয়গুলো আলোচনা করা হলো, বিশ্লেষণ করা হলো আইন বিজ্ঞানের মূল বিষয়বস্তু।
আমরা কিন্তু আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র বা কর্মপরিধি, এই তিনটে বিষয় কিন্তু পরীক্ষায় আপনাদেরকে একসাথে আনসার করতে হবে। এখানে ভাগ ভাগ করে এটাকে আনসার করার কিছু নাই। এই প্রশ্নটা একসাথে আপনি আইন বিজ্ঞানের সংজ্ঞাটা আলাদা লিখতে পারেন, প্রকৃতিটাকে আলাদা করতে পারেন, আর পরিধি, বিষয়বস্তু, কার্যক্ষেত্র, এই তিনটাকে একসাথেই মূলত আলোচনা করতে হবে। আবার অনেক আইন বিজ্ঞানী আইন বিজ্ঞানকে ধর্মীয়, নৈতিক ও নৃতাত্ত্বিক ধারণার আলোকে বিশ্লেষণ করেছেন। এখন এই 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 ধরনের বিষয়গুলোতে আইন বিজ্ঞানকে বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে আইন বিজ্ঞানের পরিধিটা মানে অনেক অনেক ওয়াইড, অনেক বিস্তৃত হয়ে গেছে। হ্যাঁ, এটার কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই আইন বিজ্ঞানের পরিধিটা। তবে এর ব্যতিক্রম হচ্ছে স্যার জন অস্টিন। স্যার জন অস্টিন উনি বলছেন না, আইন বিজ্ঞানকে উনি আখ্যায়িত করেছেন মূলত সার্বভৌমের আদেশ। সার্বভৌম মানে সার্বভৌমকে উনি বলতে চেয়েছেন যে যেমন আমাদের দেশের সংসদ আছে, সার্বভৌম ক্ষমতা বলছে উনি আমাদের সংসদকে। হ্যাঁ, তাহলে সংসদ সার্বভৌমের আদেশ মানে কি? সংসদ যে আইনটা প্রণয়ন করছে সেটা ভুল হোক, শুদ্ধ হোক, খারাপ হোক, ভালো হোক, উনি বলছেন সার্বভৌম যেহেতু এই আদেশটা দিয়েছে বা আইনটা প্রণয়ন করেছে, এটাকে অবশ্যই পালন করতে হবে। কারা পালন করবে? এটা মানাটা কারা বাধ্য? আমাদের যে জনগণ আছে তারা মানতে বাধ্য। এবং এই স্যার জন অস্টিনের যে থিম, যে নীতি, যে চিন্তা চেতনা, এটাই কিন্তু আসলে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই আজকের দিন পর্যন্ত কার্যকর। আপনি দেখেন আমাদের দেশে যুগে যুগে অনেক সরকার, প্রত্যেকটা সরকার তার নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে অনেক কালা কানুন প্রণয়ন করেছিল। এবং এমনকি যেমন একটা উদাহরণ যদি দিই, আপনারা জানেন যে ইন্ডেমনিটি বিল, হ্যাঁ, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই হত্যার বিচার করা যাবে না। যদি মানে একটা চিন্তা করে কেউ, একটা বিবেকবান মানুষ হিসেবে, যে কোনো রাষ্ট্রের আইন দ্বারা এটাকে বারিত করা, শুধু এটা না, যে কোনো একটা পরিবারের সবাইকে, সেটা আপনার পরিবার হতে পারে, আমার পরিবার হতে পারে, যে কারো পরিবার হতে পারে, একটা পরিবারকে খুন করে ফেললো, এটা একদম সূর্যের আলোর মতো পরিষ্কার। আপনি বলছেন কি রাষ্ট্রীয় আইন দ্বারা বলছেন কি আপনি এটার বিচার করতে পারবেন না। তাহলে এই যে এটা কেন হয়েছে, এটা কেন পেরেছে? কারণ আমাদের দেশের যে আইনের মূল নীতি, সেটা হচ্ছে সার্বভৌম যে আদেশ করবে সে আদেশটা মানতে বাধ্য, আদালত মানতে বাধ্য, পুলিশ প্রশাসন মানতে বাধ্য, জনগণ মানতে বাধ্য। তবে এখানে একটা কথা আছে, বাংলাদেশের সংবিধানে একটা কথা আছে, সেটা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারবে না। যদি প্রণয়ন করেও সেটা হাইকোর্টে রিট করলে সেটা বাতিল করা যাবে, বাতিল হয়ে যাবে। যদিও বলা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক আইন প্রণয়ন করলে সেটা অটোমেটিক বাতিল হবে, বাট অটোমেটিকটা আসলে বাতিল হয় না, সেটাকে চ্যালেঞ্জ করতে হয়। এবং এই কারণেই কিন্তু ইন্ডেমনিটি বিলটা বাতিল হয়েছে এবং অনেক বছর পরে মামলার বিচার হয়েছে, বিচারটা কার্যকর হয়েছে। কারণ ফৌজদারি আইনের কোথাও বলা নাই যে ওই যে বললাম যে কতদিনের মধ্যে বিচারটা শেষ করতে হবে, কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে, কতদিনের মধ্যে তদন্ত করতে হবে, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এই কারণেই এটা পেরেছে। হ্যাঁ, যাই হোক, তাহলে বিষয়টা হচ্ছে কি, কোন প্রসঙ্গ থেকে আসলাম, যে সার্বভৌম যা আদেশ করেন। হ্যাঁ, তাহলে অস্টিন বলছে যে উনি একটা নির্দিষ্ট সীমানায় এটাকে আইন বিজ্ঞানকে একটা নির্দিষ্ট পরিধি করে দিয়েছেন। উনি বলছেন না, আইন বিজ্ঞানের পরিধি একদম বিস্তৃত হয়ে গেলে এটার কোনো সুনির্দিষ্ট সীমারেখা করা যাবে না, এটাকে কোনো জায়গায় ছকে বাঁধা যাবে না। উনি বলেছেন যে না, আইন বিজ্ঞানকে সেটা হবে সার্বভৌমের আদেশ। এবং ওই সার্বভৌম, যেমন মনে করেন
আমাদের দেশের সংসদ যে প্রণয়ন করবে সেটাকে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আমাদের এইসব দেশে কি কার্যকর করা যাবে? কার্যকর করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে আমাদের দেশের সার্বভৌম আইন, যেটা আইন প্রণয়ন করবে সেটা শুধু আমাদের রাষ্ট্রের জনগণের মধ্যে শুধুমাত্র নির্ধারিত। সে আইনটা মানতে বাধ্য, অন্য কেউ সে আইনটা মানতে বাধ্য না। কিন্তু অধিকাংশ আইন বিজ্ঞানী বা আইন বিশারদ আইন বিজ্ঞানের পরিধি কিন্তু বিস্তৃত করার তাদের প্রবণতা লক্ষ্য করেছে। মানে বেশিরভাগ আইন বিশারদ সেই আইন বিজ্ঞানকে, অস্টিনের এই বিষয়টাকে, ধ্যান ধারণাকে আসলে মূলত সমর্থন করেননি। তারা বলেছেন মূলত সমাজে ও রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের অধিকতর কল্যাণের জন্য অন্যান্য মানবিক ধারণা ও আদর্শগুলোকে আইন বিজ্ঞানের অধিভুক্ত করা দরকার। ওনারা বলছে যে আইন যেহেতু রাষ্ট্রের জনগণের জন্য, সুতরাং তাদের কল্যাণের জন্য অন্যান্য বিষয়গুলোকেও এখানে অধিভুক্ত করা প্রয়োজন। এবং এই প্রসঙ্গে ভারতের একজন বিচারপতি মুখার্জি, উনি একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন আইন বিজ্ঞান শুধু আইনের বিজ্ঞান নয়, বরং সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় ও আদর্শগত বিজ্ঞানও বটে। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমি পড়াবার সময় আমার কয়েকটা বিষয় থাকে, বোঝানো একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনারা কিভাবে প্রশ্নটাকে নোট করবেন পরীক্ষার জন্য, সেটার একটা গাইডলাইন থাকে। এই যে যেমন বিচারপতি মুখার্জির এই বিষয়টা আমি কেন বললাম, এটা আপনারা এই ইয়াতে হয়তো এই জিনিসটাকে অ্যাড করতে পারেন, অ্যাড করলে জিনিসটা রিচ হবে। তাহলে উনি কি বলছেন, আইন বিজ্ঞান শুধু আইনের বিজ্ঞান নয়, বরং সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় ও আদর্শগত বিজ্ঞানও বটে। সমাজে বসবাসকারী আচরণ সম্পর্কীয় ও আদর্শগত বিজ্ঞানও বটে মানে এই আমি বলেছিলাম আইন কি করে? আইন মূলত মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা এখানে যারা ক্লাস করছেন সবাই তো জানেন না এই জুম আইডি বা এই জুম সম্পর্কে তো জানেন, তাই না? জি স্যার। জি স্যার। কারণ একজন আমাকে কমেন্টে লিখছিল যে জুম আইডি দেওয়ার জন্য। ঠিক আছে। আমার এগুলো কি বুঝা যাচ্ছে না বুঝতে কষ্ট হচ্ছে? ঠিক আছে। তারপরে বলেন। সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় ও আদর্শগত বিজ্ঞান। এই যে এটার কথাটার অর্থ হচ্ছে কি? অর্থটা হচ্ছে, আমি আগেও বলেছিলাম আইনটা কি জন্য, আইনটা কি করে? আইনটা হচ্ছে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য। আচার আচরণ মানে, মনে করেন আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, আপনার ইচ্ছা মতো কি হাত পা গুলো যেমন তেমন হাত পা দিয়ে যাকে তাকে আঘাত করতে পারবেন? কাউকে ইচ্ছে হলে জোরে একটা লাথি মারলেন, সে ওখান থেকে একদম দোতলা থেকে পড়ে গেল, ছাদের থেকে পড়ে গেল। ইচ্ছে হলে একটা ঘুষি মারলেন, আমার হাত, আমি ঘুষি মারলাম, দাঁত পড়ে গেল। এই যে আচরণ, এই আপনার যে ঘুষি মারলেন, একটা লাথি মারলেন, এটা কি? এটা হচ্ছে একটা অযৌক্তিক আচরণ। হ্যাঁ, আপনার বিশৃঙ্খল একটা আচরণ। তাহলে এই বিশৃঙ্খল আচরণটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত আইন। হ্যাঁ, এই কারণেই বলছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় ও আদর্শগত বিজ্ঞানও বটে। অর্থাৎ এই যে এই আইনটা হচ্ছে মানুষের যে আচরণ। যেমন দেখেন, আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু ইন্টারনেট ছিল না, সুতরাং সাইবার ক্রাইম অ্যাক্টেরও প্রয়োজন ছিল না। হ্যাঁ, প্রয়োজন ছিল না। সুতরাং একটা যে বিষয়টা নাই সমাজে, রাষ্ট্রে নাই, সেই বিষয়ে আইনেরও প্রয়োজন নাই। তাহলে এই যে মানুষের আচার আচরণ, এখন আপনি ফেসবুক ইউজ করছেন, ইন্টারনেট ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কত কিছু ইউজ করছেন,
এখন ইউজ করার মাধ্যমে দেখা গেল কি এখানে অনেকজন এমন এমন স্ট্যাটাস দিচ্ছে, যার আমার ফেসবুক অ্যাকাউন্ট বলে আমি তার সম্পর্কে যেমন তেমন একটা স্ট্যাটাস দিয়ে সমাজে তাকে, এই যে আমার সাথে মনে করেন বা আপনার সাথে শত শত মানুষের অ্যাড আছে, একটা মানুষের সত্য হোক মিথ্যে হোক আপনি স্ট্যাটাস দিয়ে একটা মানুষ সম্পর্কে যা তা বললেন, এটা তো হতে পারে না। যখন দেখা গেল এই যে ফেসবুকের বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, তখন এই সাইবার ক্রাইম অ্যাক্টটা প্রণয়ন করলো। এখন আপনারা মনে করছেন কি সাইবার ক্রাইম অ্যাক্টটা কি আগে থেকে রেডি ছিল? না, এই সাইবার ক্রাইম অ্যাক্ট বা বিভিন্ন নতুন আইন যখন প্রণয়ন করতে হয় তখন ইভেন কি আমাদের, আপনারা শুনে থাকবেন, একটা আইন কমিশন আছে, একটা সংস্থা আইন কমিশন। আইন কমিশনের কাজটা কি? আইন কমিশন কি আইন প্রণয়ন করে? না। আইন কমিশন যখন কোনো আইনের প্রয়োজন হয় তখন আইন মন্ত্রণালয় আইন কমিশন থেকে সহযোগিতা চায়, ওই সম্পর্কে ওই আইন সম্পর্কে একটা খসড়া, হয়তো মনে করলেন যে বললো যে সাইবার ক্রাইম এক সম্পর্কে আমাদেরকে একটা খসড়া, আমাদেরকে আইন একটা দেন। তখন আইন কমিশন কি করে, বিভিন্ন যেসব দেশের সাইবার ক্রাইম অ্যাক্ট আছে তখন সেই দেশের আইনটা, সেই দেশের আর্থসামাজিক অবস্থা, হ্যাঁ, তারপরে আবার আইন প্রণয়ন করতে গেলে কি হয়, আইনের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি, যেমন মনে করেন যে আপনার চুরির জন্য যদি আপনি মৃত্যুদণ্ড দেয়, সেটা কি অনেক বেশি হয়ে যাবে না? তাহলে এরকম আপনার অপরাধের ধরন অনুযায়ী অপরাধের পরিমাণটা নির্ধারণ করা, অনেক বিষয় বিশ্লেষণ করার প্রয়োজন। এবং এই কারণে দেখা যায় অনেক সময় নতুন যখন আইন প্রণয়ন করে দেখা যায় কি অনেক ধরনের আমরা সমালোচনা হয়। যেমন আপনারা কি একটা আইন প্রণয়ন করলো ভুলে গেলাম, এই যে সাংবাদিকরা যেটা নিয়ে ইয়া করছে, যাই হোক মনে আসলে বলবো, এই আইনটা নিয়ে বলছে কি এই আইনটা অনেকজনের বিরুদ্ধে বেআইনি ভাবে এটা ইয়া করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে সাংবাদিকরা এটা নিয়ে ইয়া করছে, মনে আসতেছে না কি আইনটা, খুব প্রচলিত আইন। যাই হোক, তাহলে এই যে এই সমস্ত ডিজিটাল সাইবার আইন হবে না? হ্যাঁ, ডিজিটাল সাইবার ট্রাইব্যুনাল কোর্স আর কি, তথ্য নিরাপত্তা আইন। হ্যাঁ, ডিজিটাল সাইবার আইন, হ্যাঁ সম্ভবত ডিজিটাল সাইবার আইনটাই কথা, ওই যেটা সাংবাদিকদের বিরুদ্ধে মূলত প্রয়োগ করছে। স্যার এটা ওই 57 ধারা স্যার, স্যার অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট নাকি 57 ধারা স্যার? ও অফিশিয়াল সিক্রেট একটা কিন্তু অনেক পুরানো, এটা হঠাৎ করে প্রয়োগ দেখছেন আর কি আপনারা ওই দিন ওই যে সাংবাদিক ভদ্র মহিলার জন্য। ওই আচ্ছা যাই হোক, এটা ডিজিটাল সাইবার ক্রাইম অ্যাক্ট সম্ভবত ডিজিটাল নিরাপত্তা আইন বা ডিজিটাল সাইবার, যাই হোক এই একটা আইন সাংবাদিকরা যেটা নিয়ে ওই অভিযোগ করছে সাংবাদিকদেরকে। আসলে ওই অনেক সময় দেখা যায় অনেক সরকার, আমি কোন নির্দিষ্ট, আমি আপনাদেরকে আগেও বলেছি যখন আমরা আলোচনা করব আইনের ছাত্র মানে অনেক রাজনৈতিক বিষয় আসতে পারে, তার অর্থ এই না আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে হেয় করছি, কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করছি, তার অর্থ এই না। হ্যাঁ, এটা মনে রাখবেন, কারণ আলোচনা করতে গেলে অনেক বিষয় চলে আসবে। অনেক সরকার কি করে, তার এই যে সাংবাদিকরা হচ্ছে এখন এমন একটা বিষয়, আপনার এত চ্যানেল হয়েছে, আপনি কোথাও কোনো বিষয় একটা ছোটখাটো বিষয় হলে সেটা তারা নিয়ে আসতেছে, তা আনতে গেলেই দেখা যায় অনেক সময় এটা সরকারের বিরুদ্ধে যায়। তো তাদেরকে মূলত দমন নিপীড়ন করার জন্যই এই আইনগুলোকে আসলে তার ইয়ে করেছে। যেমন আপনারা সেকেন্ড ইয়ারে উঠলে একটা সেকশন আছে, সেটা হচ্ছে এটা নিয়েও ইয়ে হয়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, পরে বোধহয় অ্যামেন্ডমেন্ট করেছে, সেটা হচ্ছে মানহানি। হ্যাঁ, এখন মনে করেন সংবাদপত্র কিছু একটা লিখলেই কি করতো, যে কোনো প্রভাবশালী তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করে দিয়ে কি করতো, ওয়ারেন্ট ইস্যু করাই দিত, যেটা আগে ছিল সমন। তো সাংবাদিকরা এটা নিয়ে আন্দোলন করেছে, সম্ভবত এটা আবার অ্যামেন্ডমেন্ট করে সমন করেছে। এখন প্রভাবশালীদের বিরুদ্ধে আপনার সংবাদপত্র লিখেছে বা টিভিতে বলেছে, আলোচনা করেছে, মানহানির মামলা করে দিল, করার পর ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে নিয়ে আসলো মুরগির বাচ্চার মতো, তাহলে তো সাংবাদিকতা বা আর স্বাধীন সাংবাদিকতা থাকবে না। এই জন্য তারা এটা প্রতিবাদ করেছিল। তাহলে বিচারপতি মুখার্জি এটা বললো, তাহলে যেহেতু আইন বিজ্ঞান সমাজে মানুষের জন্যই প্রয়োগযোগ্য একটি বিজ্ঞান, সে কারণে এটা সমাজ ও রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে। দেখেন, আইন কিন্তু মূলত কি করে, আইন মূলত রাষ্ট্রের সাথে সমাজের একটা যোগসূত্র তৈরি করে। আপনার রাষ্ট্রের সাথে কিন্তু প্রত্যেকটা মানুষের যোগসূত্র তৈরি করা সম্ভব হয় না।
হ্যাঁ, রাষ্ট্রের সাথে কি হয়, কার যোগসূত্র হয় সমাজে। হ্যাঁ, যেমন ধরেন আপনার এখন সে সিআরবি নিয়ে আন্দোলন হচ্ছে, তাহলে এটা কি? এটা একটা সোসাইটি। এই যে সিআরবির বিরুদ্ধে যারা আছে, দিস আর দে আর একটা সোসাইটি। তারা কেন একটা সোসাইটি বলছি, মানে এই যে রাষ্ট্র একটা ডিসিশন নিল এখানে একটা হাসপাতাল হবে, হ্যাঁ, তাহলে এই ডিসিশন নিল, সেই ডিসিশনটার এগেইনস্টে টোটাল মিলে একটা দলবদ্ধ সমষ্টিগত মানুষ বিভিন্নভাবে সমষ্টিগত হয়ে ওই জায়গাতে গিয়ে তারা এটা কি করছে, প্রোটেস্ট করছে। তাহলে এই যে রাষ্ট্রের সাথে সমাজের যোগসূত্র তৈরি করা কিন্তু মূলত আইন বিজ্ঞানের একটা কাজ। এখন এখানে দেখেন আপনারা সিআরবি নিয়ে অনেক ধরনের আইনের কথা আসছে, পরিবেশ আইন, এই আইন সে আইন, অনেক ধরনের আইনের কথা আসছে। তাহলে এই আইন বিজ্ঞানের কিন্তু এটা একটা মূল কাজ, যে রাষ্ট্রের সাথে সমাজের একটা যোগসূত্র, সেতু বন্ধন তৈরি করা। এটাও কিন্তু আইন বিজ্ঞানের একটা কাজ। সমাজ ও রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্কের বিষয়গুলির আইনগত প্রেক্ষিতকে পরিধির অন্তর্ভুক্ত করে আইন বিজ্ঞান। এই হচ্ছে বিভিন্ন আইন বিজ্ঞানীর মূলত পরিধি, বিষয়বস্তু, কর্মক্ষেত্র। এই যে বিভিন্ন আইন বিজ্ঞানের এটার বাইরেও আরেকটা একদম বিখ্যাত আইন বিজ্ঞানী স্যামন্ড আইন বিজ্ঞানের পরিধিকে মূলত 3 ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে কি, আইনের গবেষণামূলক ব্যাখ্যার আওতায়। প্রথম যে বিভাজন সেটা হচ্ছে আইনের গবেষণামূলক ব্যাখ্যার আওতায়। উনি এখানে এর আওতায় উনি বলেছেন আইনগত অধিকার ও অনধিকারের বিশ্লেষণ এতে থাকবে। অর্থাৎ এই গবেষণামূলক ব্যাখ্যার আওতায় কি থাকবে, আইনগত অধিকার ও অনধিকার এই বিশ্লেষণগুলো থাকবে। মনে করেন প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু অধিকার আছে, আবার প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু অনধিকারও আছে। আপনার যেমন কিছু অধিকার আছে, তেমনি আপনার কিছু অধিকার ভোগ না করারও কি আছে, অনধিকার আছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ থাকবে বলছে। এরপরে আরো থাকবে বলছে কর্তব্য, অধিকার, মালিকানা, চুক্তি, দায়, দখল, বিচার ও প্রশাসন পদ্ধতির উপর প্রচলিত সুনিশ্চিত আইনের মাধ্যমে তথ্যগত মৌলিক নীতিসমূহ আলোচনা ও উদ্ঘাটন করা এর লক্ষ্য থাকবে। দেখেন, আমরা হয়তো একটা শব্দ বলে ফেলছি কর্তব্য, অথচ আইন বিজ্ঞানে কর্তব্য একটা চ্যাপ্টার আছে, অধিকার একটা চ্যাপ্টার আছে, তারপরে চুক্তি আইনেই আছে আমাদের দেশে, তাই না? দায়, দখল, এগুলা আইন বিজ্ঞানের চ্যাপ্টার আছে। এগুলো হয়তো একটা শব্দ, কিন্তু একটা দখল শব্দ, একটা কর্তব্য শব্দ, অধিকার শব্দ, এই জিনিসগুলো এত ওয়াইড, এত বিস্তৃত, এগুলো নিয়ে একটা চ্যাপ্টার আছে, অনেক ক্ষেত্রে একটা বই আছে। তাহলে এই দেখেন স্যামন্ডের যে কথাটা, আইনের গবেষণামূলক ব্যাখ্যার আওতায়, অর্থাৎ এই যে আইন বিজ্ঞানের পরিধিটাকে উনি কোথায় বিস্তৃত করে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, মানে আপনার অধিকার অনধিকার নিয়ে বিশ্লেষণ থাকবে, তারপরে কর্তব্য, অধিকার, মালিকানা, চুক্তি, দায়, দখল, বিচার, প্রশাসন পদ্ধতি, এই সমস্ত তথ্যগত মৌলিক নীতিসমূহগুলো নিয়ে আলোচনা থাকবে, বিশ্লেষণ থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আইন বিজ্ঞানের একটা পরিধি। মানে স্যামন্ডের প্রথম ইয়ার মধ্যে গবেষণামূলক ব্যাখ্যার আওতায়। সেকেন্ড বলছি, উনি আইনের বই কোন লেখকের, সেটা তো প্রথম দিকে বলেছিলাম। আচ্ছা যাক, এটা পরে বলবো। আইনের ঐতিহাসিক বিশ্লেষণের আওতায়। হ্যাঁ, আইনের ঐতিহাসিক বিশ্লেষণের আওতায় উনি বলছে এখানে প্রাচীনকাল হতে বর্তমান কাল পর্যন্ত আইন পদ্ধতির তথা বিচার প্রশাসন পদ্ধতির ধ্যান ধারণা ও তার ক্রমবিকাশ সাধনে গবেষণামূলক পদ্ধতির ভিত্তিতে
বর্তমানে প্রচলিত নিশ্চিত আইনের উদ্ঘাটন আইন বিজ্ঞানের মাধ্যমে করতে হবে। অর্থাৎ ঐতিহাসিক বিশ্লেষণ। এই ঐতিহাসিক বিশ্লেষণটা কেন প্রয়োজন? উনি বলছে প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত আইন পদ্ধতির তথা বিচার ও প্রশাসন পদ্ধতির ধ্যান ধারণা ও ক্রমে বিকাশ সাধনে গবেষণামূলক পদ্ধতির ভিত্তিতে বর্তমান প্রচলিত নিশ্চিত আইন, এটার অর্থ কি? সুনিশ্চিত আইন, বর্তমান প্রচলিত সুনিশ্চিত আইন অর্থ হলো যে রাষ্ট্রীয় আইন উদ্ঘাটন আইন বিজ্ঞানের মাধ্যমে করতে হবে। অর্থাৎ এই যে এই আইনের ক্রমে বিকাশ, অতীতে আইনটা কোত্থেকে উৎপন্ন, কেন উৎপন্ন, কি জন্য উৎপন্ন, এই বিষয়গুলো সম্পর্কে যখন ঐতিহাসিক বিশ্লেষণটা করা যাবে, তখন যে বর্তমান সুনিশ্চিত আইনটা আছে সে আইনটাকে তাহলে যুগোপযোগী করে গড়ে তোলা যাবে। হ্যাঁ, দেখেন, যেমন মনে করেন আমাদের দেশে 3টা পার্বত্য জেলা আছে, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এই 3টা পার্বত্য জেলার জন্য কিন্তু আলাদা সুনিশ্চিত আইন আছে। এমন ভাবে কথা বলছেন আর মানে ক্লাস আমার মুডটা নষ্ট হয়ে যায় আপনাদের। অর্থাৎ এই যে 3টা পার্বত্য জেলায় এই যে 3টা আলাদা আইন আছে, কেন আছে? এই আইনগুলোকে এমনি করেছে না, প্রত্যেকটা পার্বত্য এলাকার ওদের সংস্কৃতি প্রথা আলাদা। সুতরাং আমরা যারা বাঙালি সংস্কৃতি ধারণ করি, আমাদের যে আইনগুলো, যে বিধিনিষেধগুলো, সেগুলো যদি তাদের উপর জোরপূর্বক, রাষ্ট্র চাইলে করতেই পারে, তারা মানতে বাধ্য। কিন্তু কি হবে? আইন সব সময় হতে হবে কি? আইন সব সময় হতে হবে বিবেকসম্মত, যুক্তিসম্মত। কখনো বিবেক বিরুদ্ধ, যুক্তি বিরুদ্ধ আইন কখনো টিকে থাকা নাই। এগুলো বিভিন্ন উদাহরণ আছে। যেমন দেখেন আপনারা দাস প্রথা, সতীদাহ প্রথা, হ্যাঁ, এরকম বাংলাদেশে অনেক কালা কানুন আছে, এগুলো আপনারা অনেক আইন আছে যেগুলো কেউ যে আপনার বলেছে কি রাষ্ট্র তার দমন নিপীড়ন, বিরোধী দলকে দমন নিপীড়নের জন্য আইনগুলো প্রণয়ন করেছিল। যেমন দেখেন জননিরাপত্তা আইন, সেটা বিলুপ্ত হয়ে গেছে। এরকম অনেক আইন কেন বিলুপ্ত হয়েছে? কারণ যখন কোনো আইন বিবেক বিরুদ্ধ হয়, তার জনগণ সেটাকে মানতে পারে না, তার বিবেক দিয়ে স্বেচ্ছায় মানতে পারে না, তখন সেই আইনটার বিরুদ্ধে অবশ্যই জনবিস্ফোরণ ঘটবে। তো এই যে মনে করেন আপনার এই যে পার্বত্য এলাকার যে আইনগুলো আছে, সেই আইনগুলো এখন মডিফাই করার প্রয়োজন হয়ে পড়ছে। কেন? কারণ ওখানে এখন আগে ছিল শুধু পার্বত্য এলাকার লোক, উপজাতি এলাকার লোক, কিন্তু এখন ওখানে কি পাহাড়ি বাঙালি মিশ্রণ হয়েছে। তাহলে পাহাড়ি বাঙালি মিশ্রণ হলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে বাঙালির সংখ্যা বাড়ছে। তখন কি করবে? এটা বাঙালিরা কিন্তু দেখবেন যে এই আইনটা তখন তারা মানতে চাইবে না। তখন এই যে পাহাড়ি বাঙালি মিশ্রণ, দুই পক্ষেরই যাতে ব্যালেন্স সৃষ্টি করে আইন প্রণয়ন করার প্রয়োজন হয়ে পড়তে পারে। তাহলে এগুলোর কি কেন প্রয়োজন? আপনার এই যে আপনার আইনের ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে এই পাহাড়ি এলাকার যে আইনের ইতিহাস, কারণ এগুলো বিশ্লেষণের মাধ্যমেই এই যে আমি যেটা বললাম, পাহাড়ি বাঙালির জন্য ব্যালেন্সিং একটা আইন প্রণয়ন করার প্রয়োজন হয়ে পড়লে বা প্রণয়ন করতে হলে তখন কিন্তু এই বিশ্লেষণগুলো প্রয়োজন হয়ে পড়বে। তাই এটি কিসের মাধ্যমে করতে হবে? এটা ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমেই, আইন বিজ্ঞান ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমেই করতে হবে। স্যামন্ডের 3য় পরিধির টপিকসটা হচ্ছে আইনের নৈতিক দার্শনিক বিশ্লেষণের আওতায়। আইনের নৈতিক দার্শনিক বিশ্লেষণের আওতায় মানুষের কি করা উচিত বা অনুচিত, এবং তৎকারণে আইনটি যেমন হওয়া উচিত এমন আইন প্রণয়ন ও তা কার্যকরী করা হবে। অর্থাৎ স্যামন বলছেন আইনের নৈতিক ও দার্শনিক বিশ্লেষণের আওতায় মানুষের কি করা উচিত বা অনুচিত, এবং তৎকারণে আইনটি যেমন হওয়া উচিত তেমন ভাবে আইন প্রণয়ন ও কার্যকরী করতে হবে। হ্যাঁ, অর্থাৎ উনি বলছেন আইন রাষ্ট্র প্রণয়ন করবে, তবে অবশ্যই সে আইনটার সাথে নৈতিক এবং দার্শনিক যদি বিশ্লেষণ থাকে, তাহলে সেটা কি হবে? সেটা মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে। কারণ ওই আইনের মধ্যে কি থাকবে?
নৈতিকতাবোধ থাকবে। হ্যাঁ, তারপরে দার্শনিক কিছু মতবাদ থাকবে। মূলত এই দার্শনিক মতবাদগুলি বিশেষ করে ধর্মীয় আইনেই সন্নিবেশিত করা হয়। তাহলে এই যে স্যামন্ড আইন বিজ্ঞানকে এই 3টে পরিধির আওতায় বিশ্লেষণ করেছে। তাহলে আমরা এই যে সার্বিক আলোচনা করে আমরা এই লাস্টে আপনার এই প্রশ্নটার উত্তর আমরা লাস্টে এভাবে বলতে পারি বা লিখতে পারি, আইন বিজ্ঞানের উপরিক্ত সুবিস্তৃত পরিধির প্রেক্ষিতে একে সমাজ পরিচালনার প্রকৌশলগত দিক হিসাবে আখ্যায়িত করা যায়। অর্থাৎ আইন বিজ্ঞানকে সমাজ পরিচালনার প্রকৌশলগত দিক হিসেবে আখ্যায়িত করা যায়। প্রকৌশলী যেমন তার জ্ঞানকে প্রকৌশল শাস্ত্র বিকাশে প্রয়োগ করে থাকেন, ঠিক একইভাবে আইন বিজ্ঞানও একটি প্রণালীবদ্ধ বিজ্ঞান হিসাবে বিভিন্ন আইনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। অর্থাৎ দেখেন, প্রকৌশলীরা যেমন তার প্রকৌশল শাস্ত্রটা প্রয়োগ করে তার বিভিন্ন জায়গায় প্রয়োগ করে থাকে, তেমনি আইন বিজ্ঞানের মাধ্যমে যেহেতু আইন বিজ্ঞানটাও একটি প্রণালীবদ্ধ বিজ্ঞান হিসাবে বিভিন্ন আইন প্রণয়নে সহায়তা করে বিভিন্ন রাষ্ট্রকে, এবং সেটা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করে। কি সমাধান করে? সমাজে মানুষের বিশৃঙ্খলা, মানুষের অযৌক্তিক আচরণ, এগুলাকে সমাধান করতে, সমস্যার সমাধান করে। কিভাবে সমাধান করে? আইন বিজ্ঞান দেখিয়ে দেয় যে এই জায়গায় মূলত এই আইনটা প্রণয়ন করা প্রয়োজন। এই কারণে বলছে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করে। আইন বিজ্ঞান তার আইনকে সমাজের বিকাশ ও বিবর্তনের সাথে মিশ্রিত করে মানুষের নৈমিত্তিক জীবনের উদ্ভূত সমস্যার সমাধানে হাত বাড়িয়ে দেয়। সর্বোপরি ন্যায় বিচার বাস্তবায়নে সাহায্য করায় আইনের চূড়ান্ত কাজ, যার মাধ্যমে ন্যায় বিচারের বিভিন্ন দিক সংশ্লিষ্ট বা জড়িত। এটা হচ্ছে আইন বিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু ও কার্যক্ষেত্রের উপসংহার হিসেবে আপনারা টানতে পারেন এই আমি যেটি লাস্ট প্যারাটা বললাম। তাহলে আমাদের এই প্রশ্নটা আজকে আলোচনা মূল শেষ। নেক্সট দিন আমরা আরেকটা নতুন প্রশ্ন আলোচনা করব। আজকে যে প্রশ্নটা আলোচনা করলাম সেটা হচ্ছে আইন বিজ্ঞানের সংজ্ঞা, এর প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু, বিষয়বস্তু ও কার্যক্ষেত্র আলোচনা করো। হ্যাঁ, বলা আপনাদের কারো একজন জিজ্ঞেস করেছিলেন কি বই, এটা আমি আগেও বলেছিলাম। আমি মূলত বলেছি আমি এ.এম. মনিরুজ্জামান ও মোহাম্মদ হায়দার আলী, এই দুজন লেখকের লেখা একটা বই, জুরিসপ্রুডেন্স একটা বইকে আমি মূলত প্রেফার করি। আর যদি সাথে আর একটা বই অ্যাড করতে চান, দুটো বই মিলে অনেক সময় দেখা যায় এই বই একটা টপিকস ভালো, ওই বই আর একটা টপিকস ভালো, দুইটা বই মিলিয়ে যদি নোট করতে পারেন সেটা নোটটা অনেক রিচ হবে আমি মনে করি। সেটা আরেকটা বই হচ্ছে আলতাফ হোসেন। এই দুইটা বইকে আমি প্রেফার করি। আর আপনাদের কাছে আমার সবসময় পরামর্শ, অনুরোধ, সেটা হচ্ছে মূল বই ফলো করবেন। মূল বই ফলো করলে বা মূল বই পড়লে অনেক বেশি জানতে পারবেন, আর নোট তৈরি করলে সেই নোটটাও অনেক সমৃদ্ধ হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার বইটা একটু দেখাবেন? স্যার এখানে আলতাফ হোসেনের বইয়ের মধ্যে আছে যে প্রখ্যাত আইন বিশারদ স্যামন্ডের মতে জুরিসপ্রুডেন্স 3টি অর্থে পর্যালোচনা করা হয়েছে। এখানে আইনের গবেষণামূলক ব্যাখ্যা, আইনের ঐতিহাসিক ব্যাখ্যা, আর একটা হচ্ছে কি আইন প্রণয়ন বিধির নৈতিক বিশ্লেষণ। এরপর এর সাথে কোনো ডিটেলস নাই, যেটা আপনি এখন একটু পাশাপাশি বলে দিয়েছেন। তা আমি কি আপনাকে বলছি যে আমি আলতাফ হোসেন থেকে পড়াইছি বা পড়ছি? না স্যার, ওটা আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি যে আমি মূলত এ.এম. মনিরুজ্জামান, হায়দার আলী। স্যার আমার প্রশ্ন এই জায়গায় ছিল না। আমার প্রশ্নটা ছিল যে আমরা মানে এই জিনিসটা আর এইটা কি মূল আসছে, মানে আমরা কি এভাবে ফলো করে জাস্ট এই জিনিসটা লিখলে হবে না, পাশাপাশি ডিটেলস টুকু দিতে হবে বা লিখতে হবে, বা এটা পুরোটাই নিতে হবে, এরকম এটা জানার ছিল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনারা যখন নোট তৈরি করবেন নোটটা একটু বড় করে তৈরি করবেন, বড় করে তৈরি করবেন। যেমন বলি এই প্রশ্নটা হচ্ছে আইন বিজ্ঞানের, সে মনে করেন এই প্রশ্নটা আপনার পরীক্ষায় আসলো, আইন বিজ্ঞানের সংজ্ঞা দাও, এর প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু ও কার্যক্ষেত্র আলোচনা করো। তাহলে এখানে আপনাকে 20 নম্বরের মধ্যে আপনাকে ধরতে হবে
আইন বিজ্ঞানের হুম। সংজ্ঞা দাও, এটা সর্বোচ্চ। এখানে কিন্তু ভাগ করে দেওয়া থাকবে না প্রশ্ন, দেখবেন। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনাকে আইডিয়া করে নিতে হবে। এখন মনে করেন আপনার আইন বিজ্ঞানের সংজ্ঞাটা আপনি নোট তৈরি করলে চাইলে মানে 10 আমি পৃষ্ঠা। গোছাবো আর কি, সাজাই নিব আমি কথাটা শেষ সংজ্ঞাটা। করি, তারপর বুঝেন। জি স্যার। আপনি আইন বিজ্ঞানের সংজ্ঞাটা যদি নোট তৈরি করতে চান, আপনি দেখবেন যে 10 পৃষ্ঠা নোট তৈরি করতে পারবেন। তাহলে এখন আপনি 10 পৃষ্ঠা যদি লিখে ফেলেন সংজ্ঞা দাও, প্রকৃতি হ্যাঁ। পরিধিটা আপনার 4 পৃষ্ঠা লিখলেন, তাহলে আপনাকে তো নাম্বারটা দিবে না। আপনাকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে, ওই প্রশ্নটা বুঝতে হবে যে সংজ্ঞা দাও এটা সর্বোচ্চ, এখানে এই দুইটা প্রশ্ন থাকলে এটা 4 নাম্বার, ওইটা 16 নাম্বার। তাহলে হ্যাঁ। প্রকৃতি পরিধি বিষয়বস্তু কার্যক্ষেত্রটা আপনাকে লিখতে হবে অনেক বড়। তাহলে বড় করতে হলে আপনার যদি নোটটা বড় তৈরি না করেন, আপনি পরীক্ষা হলে গিয়ে তো বড় করে লিখতে পারবেন না, তাই না? আচ্ছা। এইভাবেই এখানে সমস্যা হচ্ছে আপনাদের। মানে আমি অন্য সাবজেক্টও সম্ভবত, হ্যাঁ অন্য সাবজেক্টও একই। এখানে কোথাও প্রশ্নের মধ্যে নাম্বার বিভাজন করে দেওয়া থাকে না, যে সংজ্ঞা দাওটা 3 নাম্বার বা 4 নাম্বার, প্রকৃতি পরিধি বিষয়বস্তু 16 নাম্বার, এটা থাকে না। এটা একটা সমস্যা তৈরি করে। আমি খাতা কাটতে গিয়ে অনেক জনের দেখেছি, ও সংজ্ঞা দাওটা লিখে রাখছে মনে করেন 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা, প্রকৃতি পরিধি বিষয়বস্তু লিখে রাখছে 2 পৃষ্ঠা। তাহলে আমি নাম্বার দিব কোথায়? আমাদেরকে তো ইন্টারনালি বলা আছে, বা ইন্টারনালি তখন আমাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে সংজ্ঞা দাও, এটার মধ্যে আছে 4 নাম্বার। তাহলে আমি আপনাকে এখানে এই 4 নাম্বারের মধ্যে আমি কত দিতে পারি? 3 দিতে পারি। আপনি বড় লিখছেন, অনেক বড় লিখছেন, বা 4ও দিলাম, কিন্তু ওই 16 নাম্বারে লিখছেন আপনি 3 পৃষ্ঠা, তাহলে আমি আপনাকে ওখানে কত দিতে পারি? এটা আপনাদেরকে বুঝতে হবে। নোটটা তৈরি করতে হবে একটু বড় আকারে। অনেক সময় দেখা যায় আপনি নোট যদি ছোট তৈরি করেন, পরীক্ষার হলে দেখা গেল যে এটা আসলে ব্রড কোয়েশ্চেন হিসেবে চলে আসতো, আপনি শর্ট কোয়েশ্চেন হিসেবে নোট তৈরি করলেন, কিন্তু আপনার ছোট তৈরি করলে পরীক্ষার হলে বড় হিসেবে লিখতে পারবেন না, কষ্ট হবে, কোনোভাবে এটা বানিয়ে লেখাও যাবে না। কিন্তু বড় তৈরি করলে সেটা আপনি পরীক্ষার হলে মূল জিনিসগুলোকে লিখে ছোট করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন, ডিস্টার্ব করছে আপনার যদি বা কথা। জুরিসপ্রুডেন্স রিলেটেড প্রশ্ন না স্যার, একটু আগে স্যার একটু জাস্ট জানার জন্য স্যার। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে প্রশ্ন করলে চেষ্টা করবেন প্রাসঙ্গিক করার জন্য। জি স্যার, আপনি একটু আগে বলছিলেন স্যার, এটা যদি বা জুরিসপ্রুডেন্স রিলেটেড প্রশ্ন না, তার জাস্ট জানার জন্য স্যার। শুনেন, জননিরাপত্তা আইনটা বিলুপ্ত বলতে জননিরাপত্তা আইনে এখন নতুন কোনো মামলা হয় না, বাট আগের যে জননিরাপত্তা আইনের মামলাগুলো রয়ে গেছে, সে আগের জননিরাপত্তা আইন অনুযায়ী মামলাগুলো এখনো বিচার হচ্ছে। এক্স্যাক্টলি, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি এই কারণে বিলুপ্তের কথাটা এই কারণেই বললাম, যেহেতু আপনার আইনটা দিয়ে আর নতুন কোনো মামলা করা যাবে না। কিন্তু জি স্যার, ওই কারণে আমি জননিরাপত্তা আইনের যে মামলা, আমার কাছে অনেক মামলা আছে জননিরাপত্তা আইনের, 3-4টা মামলা এখনো আছে, ট্রায়াল মামলা, বাট ওই আইনের মামলাটা কিন্তু চলমান থাকবে বা চলছে। জননিরাপত্তাটাকে যদি একটু ব্যাখ্যা করতেন স্যার। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, জুরিসপ্রুডেন্স ক্লাস নিতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, সুতরাং অপ্রাসঙ্গিক প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে উদাহরণ, আপনি যদি বলেন যে এখন ইন্ডেমনিটি বিলটা আলোচনা করেন, তাহলে কি প্রাসঙ্গিক হলো? স্যার বিচার বিভাগের কোন ডিপার্টমেন্টটা স্যার জুরিসপ্রুডেন্স নিয়ে কাজ করে স্যার? আমি তো বলেছি বিচার বিভাগের কোন বিভাগে জুরিসপ্রুডেন্স নিয়ে কাজ করে না। মূলত যেমন আইন কমিশন, ওরা জুরিসপ্রুডেন্স বিষয় নিয়ে আলোচনা, যেমন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদে যিনি প্রথম ডিন ছিল আলম স্যার, উনি জুরিসপ্রুডেন্সের উপর ডক্টরেট, রাশিয়া থেকে জুরিসপ্রুডেন্সের উপর ডক্টরেট করেছে। তাহলে আমরা জুরিসপ্রুডেন্সটা পড়েছি 100 নাম্বারের, বা আপনারাও সম্ভবত এখন 100 নাম্বার পড়ছেন, আগে তো রোমান ল সহ 50-50 ছিল। তাহলে এটার উপর পিএইচডি করেছে, তাহলে বুঝে দেখেন এটা কেমন বিষয়। হ্যাঁ, জুরিসপ্রুডেন্সটা তাহলে বিচার বিভাগের কোন জায়গাটা করবে? যারা আইন প্রণয়ন করে তারাই জুরিসপ্রুডেন্স নিয়ে আসলে মূলত আলোচনা করে বা এটা নিয়ে স্টাডি করে, গবেষণা করে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। স্যার নেক্সট ক্লাসের টপিকটা স্যার বললেন না তো। আমি নেক্সট ক্লাসের টপিকস আমি তো প্রশ্ন আকারে আলোচনা করব, ঠিক আছে? আমি যখন টপিকস আলোচনা করব তখন প্রশ্নটা দিয়ে দিব, প্রশ্নটা দিয়েই তারপর আলোচনা, এটা আমি আজকে সিদ্ধান্ত নিই নাই কোনটা আলোচনা করব।
বিষয় জানার স্যার আর একটু হ্যাঁ বলেন। বিজ্ঞানের সংজ্ঞাটা পরিধি ও এই পুরাটা প্রশ্ন কি ধাপে ধাপে লিখতে হবে প্রশ্ন স্যার, মানে পয়েন্ট আকারে হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞাটা একটা পয়েন্টে লিখবেন, প্রকৃতিটা একটা পয়েন্টে লিখবেন, এরপরে পরিধি, বিষয়বস্তু, কার্যক্ষেত্র, আমি বলেছি এই তিনটা একসাথে হয় জিনিসটা। তাহলে বিষয়টা এক্সামিনারের চোখে পড়বে। আইন বিজ্ঞানের সংজ্ঞা লিখলেন, এটা একটা মানে হালকা মার্কিং পেন দিয়ে, লাল নীল এরকম না, একটা সফিস্টিকেটেড কালারের মার্কিং পেন দিয়ে আন্ডারলাইন করে দিলেন। তারপর মনে করেন এই যে বিচারপতি মুখার্জির প্রাসঙ্গিক, আপনি মনে করেন আইন বিজ্ঞানের প্রকৃতি, পরিধি, কার্যক্ষেত্র আলোচনা করছেন, ওখানে বিচারপতি মুখার্জির প্রাসঙ্গিক মন্তব্য বলে কথাটা লিখলেন, ওখানে ভিতরেও হালকা করে মার্কিংটা দিতে পারলেন, দিলেন, তাহলে কি হবে, এক্সামিনারের চোখে পড়বে। আসলে হয় কি, যখন আমরা খাতা কাটতে যাই তখন পুরো খাতাটা লাইন বাই লাইন কেউ কখনো কোনো টিচার পড়তে পারবে না, তখন ওরা কি করে এইভাবে এইভাবে দেখে, তখন এরকম যদি চোখে পড়ে না আপনি বিচারপতি মুখার্জির একটা লিখছেন, প্রাসঙ্গিক মন্তব্য লিখছেন, না ও তো লেখাপড়া জানে, তাহলে মার্কসটা ভালো, এরকম একটা মেন্টালিটি আসে। হ্যাঁ, এই জন্য মার্কিং দিবেন। আইন বিজ্ঞানের প্রকৃতিটা লিখলেন, একটা আন্ডারলাইন করলেন, আইন বিজ্ঞানের প্রকৃতি, পরিধিও, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, এটা একটা আন্ডারলাইন করলেন, এটা একসাথে আলোচনা করলেন। এভাবেই সুন্দরভাবে করলে আনুমানিক কত পৃষ্ঠা লিখতে হবে, মানে কত পৃষ্ঠা যাবে? 20 নাম্বারের জন্য তো মিনিমাম 10-12 পৃষ্ঠা অবশ্যই লেখা উচিত। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।